কবি অজিত দত্তের নোঙর। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। সংক্ষেপে বলছি, কবি অজিত দত্তের লেখা এই কবিতার নোঙর মানে হচ্ছে যা দিয়ে নৌকা বা বড় জাহাজ আটকে রাখা হয় পাড়ের সাথে, এবং সেই নোঙর অনেকটা ওই আংটার মতো, অনেকগুলো আংটা দিয়ে এরকম করে থাকে আর কি। তোমাদের বইতেও ছবিটা দেওয়া আছে, এই সেই ছবি। এই হলো নোঙর। এটার সঙ্গে কাছি বেঁধে ছুঁড়ে ফেলে দেওয়া হয় জলে, যার দ্বারা নৌকা বা জাহাজ মাটির সঙ্গে আটকে থাকে, মানে ঝড়ে বা জলের স্রোতে যাতে ভেসে না যায়, এটাকেই নোঙর বলা হয়। তো এখানে কবি যেটা বলতে চেয়েছে যে আমাদের সবার জীবনেই তাই, সবার জীবন সাংসারিক বিভিন্ন টানাপোড়েনে, মায়ার বাঁধনে বা বিভিন্ন আকর্ষণে আটকা পড়ে আছে, এরকম নোঙরের মতো। তাই নোঙর ছিঁড়ে নোঙর খুলে যেরকম নৌকো বা জাহাজ, ছোট জাহাজ চলতে পারে না, তেমনি আমরাও আমাদের ইচ্ছে মতো, আমাদের সাধ মতো সেভাবে চলতে পারি না, কারণ আমরাও সাংসারিক এই মায়াবন্ধনে আটকে আছি, অর্থাৎ নোঙর পড়ে আছে আমাদেরও নানান কাজে, নানান ক্ষেত্রে। ইচ্ছা আমাদের প্রচুর, এই করব সেই করব, এখানে যাব সেখানে যাব, কিন্তু হয়ে ওঠে না। তার কারণ একটাই, যে আমরাও সাংসারিক নানান এই ঝুট ঝামেলা, মায়া, আকর্ষণ, সম্পর্ক, এতে আমরা বাধা পড়ে আছি। তাই কবি বলছেন, পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ আমি অনেক দূর যেতে চাই নৌকাটা নিয়ে, কিন্তু বুঝতেই পারিনি যে আমার নৌকার নোঙরটা কিনারেই আটকে আছে, নদীর পাড়েই আটকে আছে। তাই আমি ওই নোঙরের দ্বারাই ওই নদীর তীরের মধ্যে আটকে আছি। আমার ইচ্ছে হচ্ছে আমি মাঝ সমুদ্রে ভেসে যাই, মাঝ নদীতে ভেসে যাই, দূর দূরান্তে ভেসে যাই, কিন্তু পারছেন না। তেমনি আমরাও সাংসারিক নানান নোঙরে, নানান আকর্ষণে, নানান মায়ায়, মোহে, বন্ধনে আটকে আছি। তবু চেষ্টা যে না, একদিন এই নোঙর খুলে আমরাও বেরিয়ে যাব। ঠিক তেমনি নৌকার নোঙরটা তো আটকে আছে, কিন্তু মাঝি বা মনে করো কবি, তিনি ওই দাঁড় টেনেই চলছেন, দাঁড় টেনেই চলছেন, দাঁড় টেনেই চলছেন। যদি সে নৌকা ছুটে যেতে পারে, বা নৌকা নিয়ে তিনি দেশ বিদেশ যেতে পারেন, বা মাঝ সমুদ্রে যেতে পারেন, চেষ্টা। সারা রাত মিছেই দাঁড় টানি, মিছে দাঁড় টানি মানে অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারেননি নোঙর তো আটকে আছে করে, নৌকাটা তো বাঁধা নদীর তীরের সঙ্গে। তিনি সারা রাত না দেখে শুধু নৌকার দাঁড় টেনে গেছেন। সকাল হওয়ার পর দেখলে, আরে আমি তো নৌকা নিয়ে এক চুলও এগোতে পারিনি, কি করে এগোবো, নৌকার তো নোঙর পড়ে আছে। তেমনি আমাদের জীবনেও আমরা বারংবার কত সাধ করি, কত ইচ্ছা করি, কত স্বপ্ন দেখি যে কোথায় এই যাব সেই যাব, এই করব সেই করব, পারি না। আমরা পারি না, আমাদের ওই নোঙর পড়ে গেছে বলে তাই। অর্থাৎ বিভিন্ন আকর্ষণে, বিভিন্ন মায়া, বিভিন্ন বন্ধনে আমরাও আটকে আছি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা টুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার আসে, ওই নদীতে যখন জোয়ার আসে, সে জোয়ারের জলে নৌকোটা বুঝি সেই নোঙর ছিঁড়ে বা দড়ি ছিঁড়ে মাঝ সমুদ্রের দিকে যায়, কিন্তু যেতে পারে না। অর্থাৎ জোয়ারের জল নৌকাকে ইন্সপায়ার করছে, অনুপ্রাণিত করছে যে চলো, এখন জল বেড়েছে, ঢেউ এসেছে, মাঝ নদীতে চলো, দেশ বিদেশে চলো। নৌকাও ইচ্ছা প্রকাশ করে, কিন্তু ওই এক সমস্যা, নোঙর যে আটকে আছে। তেমনি আমাদের জীবনেও মাঝে মাঝে জোয়ার আসে, ইন্সপিরেশন আসে, অনুপ্রেরণা আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদেরকে
ইন্সপায়ার করা হয়, সহযোগিতা করা হয় যে চলো ছুটে চলো, দেশ বিদেশে যাও, নিজের ইচ্ছাগুলো পূরণ করো। আমরাও চাই, হ্যাঁ চলো আমরাও ছুটবো, কিন্তু চাইলেই তো হয় না। মায়ার বন্ধনে, সংসারের আকর্ষণে আমরাও আটকে আছি। তাই জোয়ারের মতো এসে আমাদের ইন্সপায়ার করে চলেই যায়। ওই নৌকাটাকে যেরকম জোয়ারের জল নিয়ে যেতে পারে না, তেমনি আমাদের জীবন নানান ইন্সপিরেশন, নানান সহযোগিতা, নানা উন্মাদনা আসে, কিন্তু আমরা তার সঙ্গে ভেসে যেতে পারি না। আমরা ওই সংসারের মধ্যেই, মায়ার বন্ধনের মধ্যেই আটকে থাকি। তাই জোয়ারের ঢেউগুলি ওই সব নৌকার গায়ে বা সমুদ্রের গায়ে ঠোকর দিয়ে বা মাথা ঠুকে ঠুকেই মরে, যে হায় তোমাকে এতবার করে ইন্সপায়ার করলাম, যেতে বললাম, গেলে না। তেমনি আমাদের জীবনেও নানান রকম ইন্সপিরেশন আসে, আবার চলেও যায়, এবং আমাদেরকে ব্যঙ্গ দৃষ্টিতে তাকিয়ে বলে যায় এতবার করে বললাম তবু যেতে পারলি না। সেরকম। তারপর ভাটার শোষণ, জোয়ার চলে গেলে তো তুমি আর সহযোগিতা পাবে না। তারপরে আসবে ভাটা। ভাটার সমুদ্রে জলই নাই, তখন তুমি কি করে মাঝ নদীতে বা সমুদ্রে ভেসে বেড়াবা? অর্থাৎ সুদিন চলে গেলে, সুদিনের সঙ্গে আমরা যদি ছুটতে না পারি, তারপরেই আসবে দুর্দিন, তখন তো তুমি যেতে পারবে না। ধরো এই যে কোভিড, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোভিড অতিমারি চলছে। এবার কোভিড হওয়ার আগে 2020 একদম প্রথম দিকে তোমার মনে হয়েছিল আচ্ছা আমি একবার না দার্জিলিং যাই বা পুরী যাই ঘুরতে, ইচ্ছা হচ্ছে না, যাবো ঘুরতে যাবো বা এই কাজটা করব, কিন্তু করি করা হলো না। তখন তোমাকে অনেক বন্ধুরাও মনে করে বলেছিল চল পুরী থেকে ঘুরে আসি বা এই করে সেই করি, তুমি যেতে পারোনি, নানান পড়াশুনোর কাজে, নানান বাবা মা নানান সাংসারিক আকর্ষণে আটকে গেল। তখন তারা কিন্তু গিয়ে পুরী টুরি ঘুরে চলে আসলো, তারা জোয়ার, তারা তোমাকে ইন্সপায়ার করেছিল, বাবা মাকে ইন্সপায়ার করেছিল, যেতে পারেনি, তারা চলে গেছে, ঘুরে টুরে আসছে, তুমি যেতে পারোনি। এখন তার যেতে পারবে না, কারণ এখন অতিমারি চলছে, কোভিড চলছে, এখন ভাটা চলছে, এই ভাটার সময় তুমি তো আর যেতে পারবে না। সেটাই বলছে, জোয়ার চলে গেলে ভাটা আসে, ভাটার শোষণে স্রোতের প্রাণ হরণ করে নেয়, তখন তুমি আর কার সহযোগিতা পাবা, কার হেল্প পাবা, কার ইন্সপিরেশন পাবা না, এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। তাই জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী, কবি তো আর সওদাগর নয়, কবি বাণিজ্যের মানুষও নয়। কবি বাণিজ্য তরী বলতে সাহিত্যের বাণিজ্য। কবি চেয়েছিলেন তার সাহিত্য সম্ভার নিয়ে, তার কবিতা নিয়ে, তার কাব্য সম্ভার নিয়ে দেশ বিদেশ যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কত কাজ করবেন, তার কবিতাকে, তার সাহিত্যকে নিয়ে অন্য একটা জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু পারেননি। ওই আকর্ষণের মধ্যে তিনিও বাধা পড়ে গেছেন। তাই বলছেন জোয়ার আসে, ভাটা আসে, তারা চলেও যায়, তা আমি আর যেতে পারলাম না। আমার এই বাণিজ্য তরী, মানে আমার এই কাব্য সম্ভার আমার কাছেই রয়ে গেল, নিয়ে যেতে পারলাম না। যতই না তার দাঁড় টানে, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছে বাধা তবু এ নৌকা ছিল কাল। তাই আবার কিন্তু দেখো, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। বৃথা আশা মরিতে মরিতেও মরে না, মানে কি, আমরা জানি কেসটা হবে না, আমরা জানি কাজটা হবে না, তবুও আমরা বারবার করে ওটার পেছনেই ছুটতে থাকি, যদি হয়। যে স্টুডেন্ট কোনো কালেই ভালো রেজাল্ট করেনি, সে কি পড়াশোনা থামিয়ে দেবে না, কিন্তু সে মনে প্রাণে জানে ওইটা আমার চাকরি হবে না, কারণ ভালো ভালো স্টুডেন্টের চাকরি পেলে আমি করতে পারবো, আমার ঘুষ দেওয়ার ক্ষমতা নেই, আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার কোনো সাপোর্ট নাই, আমার পড়াশোনাও ভালো না, পরীক্ষাও ভালো হবে না, তাও সে পড়াশোনা করে যায় দেখবা, ওই যে বৃথা আশা। তেমনি আমাদের জীবনেও এরকমই, কবি বলছেন যে তবু দাঁড় টেনেই চলি, যদি যেতে পারি নৌকা নিয়ে, যদি কাছিটা খুলে আসে কোনো কারণে, কিন্তু কাছি তো খুলবে না সহজে, টাইট করে বাঁধা, আর যত আমি নৌকা নিয়ে টানা হাঁচড়া করবো তত কাছি মাটির মধ্যে আঁকড়ে বসে থাকবে। মানে যতই আমাদের দিন যাবে ততই আমরা সাংসারিক মায়া বন্ধনে দিনের পর দিন আটকে যাচ্ছি। নিস্তব্ধ মুহূর্তগুলো সাগর গর্জনে উঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। তাই নিস্তব্ধ মুহূর্ত, আমি যখন একাকী থাকি তখন আমার জীবনে, নিস্তব্ধ মুহূর্ত বলতে আমার কবি বলছে আমার জীবনের
একাকিত্বের জীবন। সেই একাকিত্বের জীবনে যখন আমি যেতে পারি না কোথাও, তখন আমার দুঃখ, আমার বেদনাগুলো সাগর গর্জনের মতো কেঁপে ওঠে। তাই বলছে, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। আমি দ্বার বেয়ে চলছি আর স্রোত আমাকে বিদ্রুপ করছে, হ্যাঁ তুই ফালতু দ্বার বাইছিস, যেতে তো আর পারবি না। যেমন আমি না, কোনো বন্ধু মনে করো প্রতিবার তোমাদের গল্প শোনো, জানিস তো এবার আমরা না এই জায়গায় যাব, যেতে আর পারে না। তারপরে আবার কিছুদিন পড়াশোনা, না না ওই জায়গাটা হয়নি, কিন্তু এবার আমরা না এই জায়গায় যাব, হলো না। তারপর আবার কিছুদিন পড়াশোনা বললো আমরা এই কাজটা করবো। তো তোমরা কী করবে? বিদ্রুপ করবা, ওকে ব্যঙ্গ করবা, খ্যাপাবা। কিন্তু তুই প্রতিবারই বলিস যাবো, এই করবো সেই করবো, করতে তো আর পারিস না। ঠিক তেমনি কবিও ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি নৌকা নিয়ে বিভিন্ন দেশ বিদেশ যাবেন, তার সাহিত্য সম্ভার নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন, কিন্তু যেতে পারছেন না, কারণ মায়ার বন্ধনে, সংসারের আবদ্ধে তিনি আটকে গেছেন। ওই মায়ার বন্ধন আর সংসারের বন্ধনটাকেই বলা হয়েছে নোঙর। তাই স্রোতও তাকে দেখে বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বারটানা। আকাশে নক্ষত্র দেখে আগেকার দিনের বণিকরা, ব্যবসায়ীরা দিক নির্ণয় করতেন এবং তারপরে সমুদ্রে জাহাজ নিয়ে বা নৌকা নিয়ে চলতেন। কবিও তেমনি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে হয়তো তার এই বাণিজ্য তরিকে, মানে তার সাহিত্যের তরিকে, সাহিত্য সম্ভারকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং ইন্সপায়ারও হচ্ছেন যে না আমিও যেতে পারবো, আই ক্যান ডু। কিন্তু এটাও জানেন, যতক্ষণ না পর্যন্ত আমার নোঙরটা আমি না খুলবো, ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। তুমি একটা বাইকে উঠলা, বাইক চালাচ্ছ, সে বাইকে উঠে বাইক স্টার্ট দিচ্ছ, স্টার্ট দিলে তার দিয়ে গিয়ার দিচ্ছ, এক্সেলারেটর দাবাচ্ছ, গাড়ি আর বাইক আর এগোচ্ছে না। কী ব্যাপার কী ব্যাপার, মা মা চাকাও ঘুরছে না, চাকাও তো ঘুরছে, বাইক আগাচ্ছে না কেন? বাইক আগাবে কী করে? বাইক তো স্ট্যান্ড করা, ডবল স্ট্যান্ড করা বাইকের। তুমি যদি ডবল স্ট্যান্ডটা না তুলে দাও, তাহলে বাইকটা আগাবে কী করে? পিছনের চাকা তো ব করে ঘুরতেছে, তুমি এক্সেলেটার ঘোরাচ্ছ, পিছনের চাকা তো ঘুরছে, কিন্তু স্ট্যান্ড করা যে এত মাটির সঙ্গে আটকে আছে, ওটা 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 তুলতে হবে তো সবার আগে। আমরা যখনই কোথাও সাইকেল নিয়ে যাই, সবার আগে সাইকেল স্ট্যান্ডটা তুলে নিই, তবেই তো সাইকেলটা এগোবে। বাইক নিয়ে, স্কুটি নিয়ে গেলে তার স্ট্যান্ডটা আগে তুলে নিই। তুমি নোঙরটা তো আগে ছিঁড়তে হবে, অর্থাৎ সাংসারিক মায়া, বন্ধন, আকর্ষণ, মোহ, লোভ, দায় দায়িত্ব, সব কিছু এগুলা থেকে যখন মুক্তি পাবো, তখনই একমাত্র মনের স্বাদ, মনের ইচ্ছা পূরণ করতে পারবো, নইলে কিছুই হবে না। এটাই মূল বক্তব্য। তরি ভরা পণ্য নিয়ে পাড়ে দিতে সপ্ত সিন্ধু পার, পারে নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড়টা নেই, তবু দাঁড়টা নেই। বলছে তাই বুঝিনি কখন আমার নোঙর পড়ে গেছে। অর্থাৎ যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত আমরা সংসারের প্রতি দায় দায়িত্ব, কর্তব্য, রিলেশনশিপ, সম্পর্ক, ভাবনা, চিন্তা, মায়া, মোহ, সব কিছুর মধ্যে আটকে যাচ্ছি। যত আটকে যাচ্ছি, তত আবার সে বাঁধনটা ছেঁড়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। ওটাই বলছে, তাই তরি ভরা পণ্য নিয়ে, মানে আমার সাহিত্য সম্ভার নিয়ে, কবি বক্তব্যটা, সাহিত্য সম্ভার নিয়ে কত জায়গায় যাব ভেবেছিলাম, কিছুই করতে পারলাম না, কারণ আমার নোঙর আটকে গেছে, আমিও আটকে গেছি। তবু চেষ্টা করছি, বিরামহীন দাঁড় টেনেই চলেছে, টেনেই চলেছে, টেনেই চলেছে। ওই কথাটা আবার বলবো, রবীন্দ্রনাথ বলেছিলেন, এটা লিখবা না, আমি বলছি, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। তাই কবির চেষ্টাও যেন শেষ হয় না, এটাই কবিতার মূল বিষয়বস্তু। ওই জোয়ার ভাটার জায়গাটা একটু ভালো করে নেবে, বাদ বাকি সহায়িকা এবং আমি দুই আছে।